একটি বারে একজন লোক ঢুকে ৭ জন লোককে গুলি করে মেরে ফেলে। কিন্তু কেন? পুলিশ এই কেসটা নিয়ে তদন্ত করতে শুরু করে। প্রথমত যখন তারা দেখেছিল কেসটাকে ভিন্নভাবে মনে হয়েছিল, কিন্তু যখনই কেসটা ইনভেস্টিগেশন করতে শুরু করে এর থেকে একের পর এক ভয়ঙ্কর রহস্য বের হয়ে আসে। কি ছিল সেই রহস্য সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি হিন্দি ভাষায় সদ্য মুক্তি পাওয়া মুভি সাইলেন্স 2। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই আজমা নামের একটি মেয়েকে রোমান্স করতে দেখা যায়। ঠিক তখনই যখন সে কাপড় চোপড় চেঞ্জ করে বের হয়ে আসে, দেখা যায় তার সাথে থাকা ছেলেটি খুব রেগে ছিল। সে ফোনে কারোর সাথে কথা বলছিল। একটু পরেই আজমাকে সে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে। আজমাও তার ধমক শুনে কিছুটা ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তার হাতে থাকা মোবাইলটিতে লেগে ল্যাপটপে কিছু একটা অন হয়ে যায়, যেটা দেখে আজমা অবাক হয়ে যায় আর সাথে সাথেই সেটার ফটো তুলতে শুরু করে। ঠিক তখনই ছেলেটা সেখানে চলে আসে আর আজমার মুখে আঘাত করে বসে। এরপরে রাস্তায় এসিপি বার্মাকে দেখানো হয়, যে গাড়ি থেকে নামে, কারণ রাস্তায় দাঁড়িয়ে একটি ছেলে আর মেয়ে ঝগড়া করছিল। আসলে মেয়েটি ছিল একজন প্রস্টিটিউট আর ছেলেটি তাকে কোথাও নিয়ে যেতে চাইছিল, কিন্তু মেয়েটা যাবে না, কারণ ছেলেটা টর্চার করে। এই মেয়েটা সেটা জানে। লোকটি যখন তাকে জোর করছিল, বার্মা সেখানে চলে যায় এবং তাকে বাধা দেয় আর লোকটাকে মেরে তার গাড়িতেই ভরে রাখে। এরপরেই বার্মার হায়ার অফিসার তাকে কল করে আর বলে নাইট আউল বারে শুট আউট হয়েছে, যেখানে সেই শুট আউটে অন্তত 7 থেকে 8 জন লোক মারা গেছে, যার মধ্যে আমাদের মিনিস্টারের সেক্রেটারিও ছিল। মিনিস্টার আমাকে কল করেছিল আর বলেছে এই কেসটা খুব ভালো করে ইনভেস্টিগেশন করার জন্য। তার সেক্রেটারি সেই বারে কেন গিয়েছিল আর কারাই বা এই শুট আউটটা করলো সেটা দ্রুত খুঁজে বের করার জন্য। বার্মার সাথে সাথেই সে বারে চলে যায়। দেখা যায় কেউ একজন গুলি করে তাদের মেরে ফেলেছে আর অবাক করার বিষয় হচ্ছে সেই লোকগুলোর মধ্যে আজমাও ছিল। বার্মা সেই লাশগুলোর পজিশন খুব ভালো করে দেখে, আশপাশটাও ভালো করে পরীক্ষা করতে থাকে। ঠিক তখনই দেখা যায় সেখানে গোবিন্দ নামের একজন লোক তখনও জীবিত ছিল। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। বার্মা দেখতে পারে মিনিস্টারের সেক্রেটারি সেখানে একজন সাংবাদিকের সাথে বসে কথা বলছিল একই টেবিলে। সে বুঝতে পারে হয়তোবা এখানে কোনো ইনফরমেশন দেয়া নেওয়া হচ্ছিল। সেই বারের সিসিটিভি ফুটেজ বার্মা দেখতে পায়, কিন্তু সেটা অনেক ঘোলা ছিল। বার্মা বলে সেটাকে ক্লিয়ার করার জন্য। পরের দিন অফিসেই বার্মা সেই নাইট ক্লাবের শুট আউটের ফটোগুলো ভালো করে দেখতে থাকে। বার্মা বলতে থাকে মেন টার্গেট যদি সেই সেক্রেটারি হয়ে থাকে তাহলে সে প্রথম টেবিলেই বসা ছিল, তাকে মেরেই শুটার সেখান থেকে চলে যেতে পারত। এতগুলো লোককে কেন মারলো? এছাড়া সেই শুটার যখন লোকগুলোকে মারছিল শেষ টেবিলে বসে থাকা আজমা কেন সেখানে তখনও বসেছিল? কেন সে পালিয়ে গেল না? কারণ বার্মা আজমার টেবিলের আশেপাশের যে রক্তের ছিটেফোঁটাগুলো দেখেছিল সেগুলো দেখে বোঝা যাচ্ছিল যে আজমা কখনোই পালানোর চেষ্টা করেনি, সেই টেবিলেই সে বসেছিল। তখনই খবর আসে গোবিন্দের জ্ঞান ফিরেছে। বার্মা হসপিটালে চলে যায়। গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে তার তেমন কিছু মনে নেই, সে বারে বসে ড্রিঙ্কস করছিল। হঠাৎ করেই কালো হুডি পরা একটা লোক ভেতরে ঢোকে আর একে একে সবাইকে গুলি করতে শুরু করে। বার্মা গোবিন্দকে বলে ভালো করে মনে করে দেখো গুলি করার সময় সে কোনো কথা বলছিল কিনা, বা কোনো নাম ধরে ডাকছিল কিনা, বা এমন কিছু করেছিল কিনা যেটা তোমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। গোবিন্দ বলে না, তেমন কিছুই মনে নেই, কিন্তু সে আমাকে গুলি করার আগে পাক পাক শব্দটি উচ্চারণ করেছিল। বার্মা ভাবতে থাকে এটার মানে কি। এরপরে গোবিন্দ বলে সে বারের লাইটটা খুব কম ছিল, যার ফলে কালো হুডি পরা লোকটার মুখ সে কোনোভাবেই দেখতে পারেনি। বার্মা অফিসে চলে আসে, যেখানে সিসিটিভি ফুটেজটা ক্লিয়ার করা হয়েছিল সেটা তারা দেখতে থাকে। সেখানে দেখা যায় সেই কালো হুডি পরা লোকটা যাওয়ার আগে সেখানে আরও একটি সাদা হুডি পরা লোক গিয়েছিল। এছাড়া সেখানে আজমা এবং ইরফান একসাথে গিয়েছিল আর গোবিন্দের কথা মতো শুটার কালো হুডি পরেই বারে এসেছিল। বার্মা ভাবতে থাকে সবগুলো লোকের লাশ তারা পেয়েছে, কিন্তু এই সাদা হুডি পরার লোকটাকে তার লাশ তারা এখনো পায়নি। অন্যদিকে শুটার যদি একের পর এক শুট করে সবাইকে ক্লিয়ার অ্যাঙ্গেল থেকে মারতেই পারতো, তাহলে কেন আজমার ক্ষেত্রে সে একদম টেবিলের কাছে যেয়ে অন্য দিক দিয়ে ঘুরে আজমাকে গুলি করলো? কারণ সব লোকগুলোকে মারার পরে যখন সে ইরফানকে মারে তখন আজমার কাছে তার ক্লিয়ার শট ছিল, কেন তাহলে সে আজমাকে কাছে গিয়ে মারলো? এরপরে বার্মা আজমার কাছ থেকে যেসব জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো দেখতে থাকে। তারা দেখতে পায় সেখানে আজমার মোবাইল ফোনটি ছিল না, যেখানে বারে থাকা সবার মোবাইল ফোন তাদের কাছেই ছিল।
তখনই বার্মা ধারণা করতে থাকে যে মেন টার্গেট মিনিস্টারের সেক্রেটারি ছিল না, ছিল আজমা। এরপর এই সিন শিফট হয়ে যায় শহরের বাইরে পুরাতন একটা বিল্ডিংয়ে একটি রুমের ভেতরে একজন টিনেজ মেয়েকে দেখা যায় যে আটকে ছিল, সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল সে। পরদিনই বার্মাকে কল করে পুলিশ অফিসার জয়া আর বলে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? এর আগে 2টো কেসে আমি আপনার সাথে কাজ করেছি। বার্মা তাকে চিনতে পারে। এরপরে জয়া বলে, আপনার সাথে কাজ করার সময় আমি একটি মার্ডার কেস দেখেছিলাম যেখানে টর্চার করার পরে তাদের মেরে ফেলা হয়। আমার মনে হয় ঠিক একই প্যাটার্নে একটি মেয়েকে মারা হয়েছে আর তার ডেড বডি আমি পেয়েছি, যদিও পোস্টমর্টম রিপোর্ট এখনও পাইনি। সেই মেয়েটির ছবি আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, একটু মিলিয়ে দেখুন। বার্মা সেই ছবি দেখতে থাকে। এরপরে বার্মা একজন গান এক্সপার্টের সাথে দেখা করে। সবকিছু দেখার পরে সে বলে, শুট আউটে যে গানটা ব্যবহার করা হয়েছে সেটা কোনো দেশি বা সাধারণ গান নয়, সেটা 9mm বুলেটের স্পেশাল এবং উন্নত মানের একটা গান। আর এর সাথে তখন শুট আউটের সময় তারা সাইলেন্সারও ব্যবহার করেছিল। বার্মা অফিসার আসার পরে জানতে পারে যে তারা আজমার ঠিকানা এবং পরিচয় জানতে পেরে গেছে। এছাড়া সেই শুট আউট নিয়ে তারা একটা অ্যানিমেশন তৈরি করেছে। সেই অ্যানিমেশনে দেখা যায় বার্মা যেটা ধারণা করেছিল সেটাই হয়েছে। শুটার আজমার কাছে এসে উল্টো দিকে ঘুরে তারপরে তার বুকে গুলি করে। বারের যে সিসিটিভি ক্যামেরাটা ছিল সেটাতে ভালো করে দেখা যাচ্ছিল না। এই জন্য বার্মা বলে, বারের আশেপাশের মেন রোডের সিসিটিভি ক্যামেরাগুলো সার্চ করো, সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা দেখো। দিকে বার্মাকে তার হায়ার অফিসার জিজ্ঞেস করে, কেসটার কি হলো? বার্মা বলে, সেই শুট আউটের মেন টার্গেট মিনিস্টারের সেক্রেটারি ছিল না, ছিল আসমা নামের একটি মেয়ে। আমার মনে হয় এই কেসটা যতটা সাদাসিধে দেখা যাচ্ছে এর ভেতরে অনেক অনেক রহস্য লুকিয়ে রয়েছে, তাই আমি চাই এই কেসটাকে ভালো করে ইনভেস্টিগেশন করতে। হায়ার অফিসার বলে, ঠিক আছে, আমি তোমাকে এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য 2 দিন সময় দিলাম, এর বেশি আমি দিতে পারবো না তোমাকে। এরপরে দেখা যায় বার্মার টিম মেম্বাররা আজমা এবং ইরফানের অনেক ডিটেলস বের করে ফেলে। আজমা এবং ইরফান 2 বন্ধু ছিল, আর ইরফানের আরও একটা কমন বন্ধু ছিল, সেটা হচ্ছে রিজওয়ান। ইরফান আর রিজওয়ানের সোশ্যাল মিডিয়া থেকে তারা এটা জানতে পেরেছে। এরপরে ফরেন্সিক ডক্টর কল করে বার্মাকে আর বলে, আজমাকে মারার আগে তার মুখের ভিতরে 2টো ক্ষত চিহ্ন হয়েছিল, একটা ডান গালে একটা বাম গালে। ডান গালেরটা টেবিলে পড়ার জন্যই হয়েছিল, কিন্তু বাম গালের ক্ষত চিহ্নটা একটু পুরনো, 1 দিন অথবা 2 দিন আগের। পরে অদ্ভুত এক লোককে দেখানো হয় যে সারাদিন রুমের ভেতরেই থিয়েটার প্র্যাকটিস করতে থাকে। সে নিজেকে একজন থিয়েটারের শিল্পী ভাবে, এজন্য সারাদিন রুমের ভেতরে থিয়েটারে প্র্যাকটিস করতে থাকে। ঠিক তখনই তার সেক্রেটারি ম্যারি সেখানে চলে আসে আর বলে, স্যার একটু আস্তে আওয়াজ করুন, বাইরে মিটিং চলছে। তখনই লোকটা ম্যারিকে ধমকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে আবারও সেই ছোট্ট মেয়েটিকে দেখানো হয়, যেখানে তার কাছে প্রিয়া নামের আরও একটি মেয়ে আসে। ছোট্ট মেয়েটি প্রিয়াকে বলে সে তার বাড়িতে যেতে চায়। প্রিয়া বলে তার অডিশন শেষ হওয়া না পর্যন্ত সে বাড়িতে যেতে পারবে না, তার অডিশন হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, এরপরেই সে বাড়ি যেতে পারবে। মেয়েটি বলে সে তার বাবা মার সাথে কথা বলতে চায়। প্রিয়া বলে অডিশন হওয়ার আগে সে কিচ্ছু করতে পারবে না, অডিশন হওয়া পর্যন্ত এখানে যেন চুপচাপ সে বসে থাকে। মেয়েটি কাঁদতে থাকে আর প্রিয়া তার রুমের দরজার তালা দিয়ে চলে যায়। এরপরে অর্জুন গৌরবকে কল করে আর বলে সবকিছু ঠিকঠাক চলছে কিনা আর সেই ইস্যুটার কি হলো। গৌরব বলে, তুমি টেনশন করো না, এখন পর্যন্ত নিউজে কিছুই বের হয়নি, পুলিশ ধরতেই পারেনি যে আমাদের মেন টার্গেট কে ছিল, এমনকি মেয়েটার পরিচয় হয়তোবা তারা বের করতে পারেনি। বোঝা যাচ্ছিল তারা দুজন সেখানে আজমার ব্যাপারে কথা বলছিল। এরপরে অর্জুন গৌরবকে জিজ্ঞেস করে প্যাকেজ রেডি আছে কিনা। গৌরব বলে অলরেডি রেডি হয়ে গেছে, তুমি টেনশন করো না। পরেই আবারও সেই অদ্ভুত লোকটাকে দেখানো হয়, যার ঘরের ভেতরে তার সেক্রেটারি ম্যারি আসলেই সে চমকে ওঠে আর বলে, তোমাকে কতবার বলেছি দরজায় নক করার পরে আমি না বলা পর্যন্ত তুমি ভেতরে আসবে না। ম্যারি বলে, আপনার জন্য একটা পার্সেল ছিল। তখন লোকটা বলে, পার্সেলে কি আমার নাম লেখা ছিল? তোমাকে কতবার বলেছি যেসব পার্সেলে আমার নাম লেখা না থাকবে সেগুলো আমাকে দেবে না। পরে বার্মা এবং তার টিম মেম্বাররা আজমার ঠিকানা বের করে ফেলে, তার ফ্ল্যাটে চলে যায়, যেখানে দেখা যায় আজমার পুরো ফ্ল্যাটটা আগে থেকেই কেউ তছনছ করে গেছে। তখনই বোঝা যাচ্ছিল আজমার মোবাইল ফোনে হয়তোবা তারা যে জিনিসটা চেয়েছিল সেটা পায়নি, তাই ফ্ল্যাটে এসে সার্চ করেছে, হয়তোবা তারা সেটা পেয়েও গেছে। কিন্তু তারপরেও বার্মা এবং তার টিম পুরো ফ্ল্যাটটা আবারও সার্চ করে, যেখানে আজমার আলমিরাতে অনেক দামি দামি পোশাক এবং দামি দামি ব্র্যান্ডের ব্যাগ ছিল। পুলিশ অফিসার সঞ্জনা বলে, আজমার ব্যাপারে আমরা যতটুকু সার্চ করেছি এবং খোঁজখবর পেয়েছি তার পক্ষে এত দামি দামি জিনিস কেনা কখনোই সম্ভব নয়। এর 2টা পসিবিলিটি হতে পারে, হয়তোবা তার কোনো ধনী বয়ফ্রেন্ড রয়েছে অথবা সে একজন প্রস্টিটিউট।
এরপরে আজমার ফ্ল্যাটে তারা একটি প্রেসক্রিপশন দেখতে পায়। সেই প্রেসক্রিপশন অনুযায়ী সেই ডক্টরের কাছে তারা চলে যায়। সেখানে যাওয়ার পরে তারা জানতে পারে সেই ডক্টর আজমা, ইরফান এবং রিজন তিনজনকেই চিনত এবং তারা তিনজনেই ভালো ফ্রেন্ড। তখন সেই ডক্টর তাদের বলে রিজওয়ান গ্রামের বাড়িতে গেছে ঘুরতে। প্রেসক্রিপশন অনুযায়ী বার্মা ডক্টরকে জিজ্ঞেস করে ৩ তারিখে আজমা আপনার কাছে কেন এসেছিল। ডক্টর বলে তার মুখে সে আঘাত পেয়েছিল, সেটাতে মলম লাগানোর জন্য সে এসেছিল। লোকটা আরও জানায় আজমা প্রথমে তার মায়ের সাথে থাকতো, কিন্তু তার মায়ের আজমার এই প্রফেশনটা একেবারেই পছন্দ ছিল না, যার ফলে দিনরাত তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। একটা সময় আজমার মা তাকে রেখেই গ্রামে চলে যায়। এরপরেই তারা আজমার গ্রামে চলে আসে, কারণ আজমার ফ্ল্যাটে তারা একটা কুরিয়ার দেখেছিল যেখানে ঠিকানাটা ছিল আজমার গ্রামের বাড়িতে, আর সেটাও সে করেছিল ৩ তারিখেই। এই জন্য সেখানে তারা বাড়িতে আসে, আজমার মাকে তার মৃত্যুর সংবাদটা দেয়। তার মা ভেঙে পড়ে। পুলিশ সার্চ করে অবশেষে সেই পার্সেলটা তারা খুঁজে পায়। দেখা যায় সেটার ভেতরে একটা পেনড্রাইভ ছিল। পুলিশ অফিসার সঞ্জনা ল্যাপটপে সেই পেনড্রাইভটা ওপেন করে। দেখা যায় সেটার ভেতরে একটা মেয়ের ডেড বডির ছবি ছিল। ছবিটা ভালো করে বার্মা দেখে। ঠিক তখনই তার মনে পড়ে এই ছবিটা হয়তো সে কোথাও দেখেছে। তখনই জয়ার কথা মনে পড়ে। মোবাইলের হোয়াটসঅ্যাপ চেক করে দেখতে পারে জয়া তাকে যে মেয়েটির ডেড বডির ছবি দিয়েছিল আর এই মেয়েটির ছবি একই মেয়ে। আর এটা থেকে বোঝা যাচ্ছিল আজমা হয়তোবা মুভির শুরুতে ল্যাপটপে এই মেয়েটির ডেড বডির ছবি দেখেছিল। এদিকে দেখা যায় প্রিয়া সেই টিনেজ মেয়েটির ঘরে আরও 2টি মেয়েকে বন্দি করে রেখে যায়। বার্মা খবর পায় রিজওয়ান গ্রাম থেকে ফিরে এসেছে। তারা তার সাথে দেখা করতে যায়। বার্মা রিজওয়ানকে জিজ্ঞেস করে সে গ্রামে গিয়েছিল কয় তারিখে। রিজওয়ান বলে 4 তারিখে। বার্মা বলে 3 তারিখে আজমার মুখে আঘাত লেগেছিল, সেই আঘাতটা কি তুমি দিয়েছিলে? রিজওয়ান বলে আমি দেইনি। রিজওয়ান বলে আমি সেই ক্ষতর ব্যাপারে দেখেছিলাম, তাকে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু সে আমাকে কিছুই বলেনি। বারবার জিজ্ঞেস করার পরে সে একটা সময় বলে এই প্রফেশনে এরকমটা হয়। আর সেখানেই রিজওয়ান বলে যে আজমা একজন প্রস্টিটিউট ছিল, কিন্তু সে অনেক বড় বড় অর্থাৎ হাই ক্লায়েন্টদের সাথে মিট করতো শুধু। বার্মা বলে সেদিন কি কি হয়েছিল শুরু থেকে আমাকে বলো। রিজন বলে আজমা তাকে কল করেছিল, তার এই অবস্থা দেখে আমি তাকে এখানে নিয়ে আসি। সে আমাকে বলেছিল যে ক্লায়েন্ট তার এই অবস্থা করেছে, সে তাকে এই অবস্থার জন্য 10,000 টাকা দিয়েছিল এক্সট্রা। এছাড়া আজমা আমাকে এই ব্যাপারে আর কিচ্ছু বলেনি। বার্মা জিজ্ঞেস করে তোমার গ্রাম কোথায়, তুমি সেদিন ট্রেনে কয়টা বাজে গিয়েছিলে, কিভাবে গিয়েছিলে? রিজন বলে আমার ঠিক মনে নেই যে কয়টা বাজে আমি ট্রেনে উঠেছিলাম। তখনই বার্মা তার কাছ থেকে ট্রেনের টিকিট দেখতে চায়, যেখানে রিজওয়ান তাকে যাওয়ার টিকিট দেখাতে না পারলেও আসার টিকিট দেখাতে পারে। রিজওয়ান আরও বলে যে তার গ্রামে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই হয়তো আজমার মৃত্যুর খবরটা তাকে কেউ বলতে পারেনি। এরপরে বার্মা জিজ্ঞেস করে আজমা এবং ইরফানের পুরনো কোনো শত্রু ছিল কিনা, বা আজমার পুরনো কোনো প্রেমিক। রিজন বলে এই ব্যাপারেও সে তেমন কিছু জানে না। এরপরে বার্মা পুলিশ অফিসার জয়ার সাথে ভিডিও কলে কথা বলতে থাকে আর বলে তুমি যে ছবিটা পাঠিয়েছো আর আমরা যে ছবিটা পেয়েছি, দুটো ছবি একটা মেয়েরই। আর ছবি দেখে বোঝা যাচ্ছিল প্রথমে মেয়েটিকে টর্চার করে মেরে ফেলা হয়েছে, আর এরপরে সেটা কভার করার জন্যই মেয়েটিকে গলার মধ্যে গুলি করা হয়েছে। এরপরে জয়া মেয়েটির ব্যাপারে বলতে থাকে। মেয়েটির নাম ছিল তারা। 1 তারিখে সে মুম্বাই থেকে জয়পুর এসেছিল এবং পিঙ্ক সিটি হোটেলে উঠেছিল। জয়া আরও বলে ফরেন্সিক রিপোর্টে দেখা গেছে তারা মারা যাবার আগে শারীরিক সম্পর্ক করেছিল, এমনকি তাকে টর্চারও করা হয়েছিল। বার্মা বলতে থাকে হয়তোবা আজমা এই মার্ডারের সম্পর্কটা জেনে ফেলেছিল, আর মেয়েটাকে অর্থাৎ তারাকে যে মেরেছে ঠিক একই লোক আজমাকেও মেরেছে, যাতে এই ইনফরমেশনটা বাইরে লিক না হয়। এই বার্মাকে পুলিশ অফিসার সাহিল বলতে থাকে আজমার মোবাইল ফোনে কয়েকজন লোক মেসেজ করত, যার মধ্যে ইরফান, রিজওয়ান। এছাড়া আরও 2টি নির্দিষ্ট নাম্বার থেকে তার মোবাইলে মেসেজ আসতো। একটা হচ্ছে আমিশা এবং রাজীব। রাজীব হয়তোবা তার ক্লায়েন্ট, কিন্তু এছাড়া বাকি যে মেসেজগুলো এসেছিল সেই নাম্বারগুলো কোনো সেট করা নাম্বার ছিল না, র্যান্ডম নাম্বার ছিল। কিন্তু সেই মেসেজগুলো ছিল কোড মেসেজ। দেখা যাচ্ছিল সেই মেসেজগুলোর মধ্যে কি লেখাটা ছিল, আর সেই কি সহ মেসেজটা প্রত্যেক মাসে 4 তারিখে আসতো। তখনই তারা সেই মেসেজগুলো ডিকোড করে দেখা যায় সেগুলো ছিল জায়গার নাম, বিল্ডিং এর নাম, ফ্ল্যাটের নাম, অর্থাৎ তারা কোন ক্লায়েন্টের সাথে যে দেখা করবে, তাদের সাথে সময় কাটাবে সেটারই মেসেজ। কিন্তু সেখানে আরও একটা মেসেজ ছিল যেটা এই মেসেজগুলোর থেকে আলাদা। পরে আজমার মোবাইলে তারা শেষ মেসেজটি দেখতে পায় 1 তারিখে, যেখানে 2 তারিখে তাকে একটি লোকেশনে দেখা করতে বলা হয়। বার্মা ধারণা করে
1 তারিখে তাকে লোকেশন দেওয়া হয়, 2 তারিখে সে ক্লায়েন্টের সাথে থাকতে যায় এবং 3 তারিখে সেই ক্লায়েন্টের ল্যাপটপেই আজমা সেই মেয়েটির ডেড বডি অর্থাৎ তারা ডেড বডির ছবি দেখে এবং সেটা ছবি তুলে নেয়। কিন্তু তার ক্লায়েন্ট যখন এটা তাকে দেখে ফেলে সে আজমাকে আঘাত করে এবং তার পরিবর্তে তাকে 10,000 টাকা দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। তার মানে সেই ক্লায়েন্টটি হচ্ছে আমাদের আসল টার্গেট, তাকে খুঁজে বের করতে হবে। এরপরেই দেখা যায় আমিশা নামের যে মেয়েটিকে আজমার নাম্বার থেকে মেসেজ করা হয়েছিল সেটাও ছিল 3 তারিখে এবং তাকে একটি নির্দিষ্ট জায়গায় দেখা করতে বলা হয়েছিল। এছাড়া আরও একটা কথা বলা হয়েছিল, তাদের এই মিটিংটার ব্যাপারে যেন অন্য কেউ না জানে। বার্মা আমিশাকে খুঁজে বের করতে বলে। অন্যদিকে তারা চলে আসে রাজীবের সাথে দেখা করতে এবং জিজ্ঞেস করে আজমার সাথে তার সম্পর্কটা কি। রাজীব প্রথমে বলে সে আজমাকে চেনে না। যখন বার্মা জোর খাটায় এবং তাকে ধরে নিয়ে যেতে চায়, অবশেষে রাজীব মুখ খুলতে বাধ্য হয়। সে বলে একটি নাইট ক্লাবে তার সাথে দেখা হয়েছিল, সেই দুর্ঘটনাক্রমে তার ব্যাগটা অর্থাৎ আজমার ব্যাগটা রাজীবের কাছে থেকে গিয়েছিল, সেই সূত্রেই তাদের সাথে কথা হয়েছিল। পরে রাজীব জানতে পারে আজমা একজন প্রস্টিটিউট, সেখানে সে তার নাম্বারও তাকে দিয়ে যায় আর বলে আপনি আমাকে সাহায্য করেছেন, তার পরিবর্তে আপনি যখন ইচ্ছে আমাকে ডাকতে পারেন, আমি চলে আসব। এরপরে রাজীব এবং তার সাথে অর্থাৎ আজমার সাথে বারবারই কথা হতো, কিন্তু প্রত্যেকবারই রাজীব আজমাকে বলে দিত যে সবসময় রাজীব আজমাকে কল করবে, কারণ আজমা যেন কখনোই রাজীবকে কল না করে, যদি না তার ওয়াইফ তার সাথে থেকে যায় এই জন্য। কিন্তু একদিন আজমা তাকে কল করে আর সেই সময় রাজীবের ওয়াইফ তার সাথেই ছিল, এই জন্য রাজীব তাকে বকাঝকা করে ফোন কেটে দেয়। এরপরে সে তার সাথে আর ফোনে কথা হয়নি। এরপরে বার্মা আজমা কোন এজেন্সির হয়ে কাজ করে সেটা জিজ্ঞেস করে, কিন্তু রাজীব বলে আমি তাকে প্রাইভেটলি কল করতাম, এসব বিষয়ে কিছুই জানি না আমি। অফিসে বার্মাকে সঞ্জনা বলে যেসব নাম্বার থেকে আজমার মোবাইলে মেসেজ আসতো সেখানে টোটাল 12টা সিম ছিল আর প্রত্যেকটা নাম্বারই তারা ডায়াল করে দেখেছে, এগুলো সবগুলোই ফেক ছিল। আর জানা গিয়েছিল এই 12টা সিমই পুনম শর্মা নামের কোনো একজন কিনেছিল। বার্মা এই পুনম শর্মাকে খুঁজে বের করতে বলে। অন্যদিকে আমিশাকে তারা খুঁজে পেয়ে যায়, তারা একটা ক্যাফেতে তার সাথে দেখা করে। সেখানে জানা যায় আমিশা এবং আজমা একে অপরের বন্ধু ছিল এবং তারা এই প্রফেশনেও একসাথে এসেছে। সেখানে আমিশা জানায় তারা খুবই গরিব গ্রাম থেকে এসেছে, যেখানে শহর থেকে তাদের গ্রামে লোকেরা যায় এবং এইসব দরিদ্র মেয়েদেরকে তারা বাছাই করে আর বলে শহরে নিয়ে আসার পরে তাদের মুভিতে কাজ করানোর সুযোগ দেওয়া হবে, এই বলে তাদের পরিবার কাছ থেকে এখানে নিয়ে আসা হয়। এরপরে অডিশনের নামে তাদেরকে রেপ করানো হয়। অবশেষে তাদের ফোর্স করা হয় যে যা হবার তো হয়েই গেছে, এখন থেকে এই প্রফেশনে নেমে যাও, অর্থাৎ জোর করে তাদের এই প্রস্টিটিউট বানানো হতো। বার্মা সেই মেসেজটার কথা জিজ্ঞেস করে আমিশাকে। আমিশা তখনই ভয় পেয়ে যায়, বলে সে আমাকে কেন ডেকেছিল সেটা আমি এখন বলতে পারবো না, আর আপনারা কেন এখানে এসেছেন, সেই মেসেজটার জন্য ওর লাইফটা গেছে, এখন আমার লাইফটাও যেতে বসেছে। এতে আমিশা খুবই নার্ভাস হয়ে যায়, ভয় পেয়ে যায়, কাগজে তড়িঘড়ি করে কিছু একটা লিখে সেখান থেকে চলে যায়। দেখা যায় দূর থেকে আমিশাকে কেউ ফলো করছিল। অন্যদিকে বার্মা এবং সঞ্জনা আমিশাকে থামতে বললেও সে সেখান থেকে চলে যায় আর কাগজে লেখা ছিল এখন সে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, কয়েকদিন পরে নিরাপদ একটা জায়গায় সে আবারও তাদের সাথে দেখা করবে এবং সবকিছু খুলে বলবে। দেখা যায় আমিশা যেতে যেতে তার সিম কার্ডটাও খুলে ফেলে। এদিকে সাহিল বার্মাকে অফিস আসার পরে বলে সেই পুনম শর্মা বলে একটি ক্লিনিকে একজন মহিলা তার সাথে দেখা করেছিল, যেখানে সেই মহিলা তাকে দুটো মোবাইল স্টোরে নিয়ে যায় এবং তার আধার কার্ড দিয়ে 2টি দোকান থেকে টোটাল 12টা সিম কার্ড ক্রয় করে এবং এর জন্য পুনম শর্মাকে সে 15,000 টাকা দেয়। এরপরে সেই মহিলা চলে গেছে, এর বেশি পুনম শর্মা কিচ্ছু জানে না। এদিকে আগে থেকেই আমিশার বাড়ির সামনে বার্মার লোক পাহারা দিচ্ছিল। বার্মা যখন সেখানে আসে সেই লোকটি বার্মাকে বলে অনেকক্ষণ ধরেই আমিশার বাসার লাইট অফ ছিল, কিন্তু আমিশাকে বাইরেও সে বের হতে দেখেনি। বার্মা বুঝতে পারে কোনো একটা বিপদ হয়েছে, তাড়াতাড়ি সেখানে যায় আর ভেতরে ঢোকার পরে দেখা যায় আমিশা সেখানে মৃত অবস্থায় পড়েছিল। প্রথমত তাকে বোঝা যায় সে তার হাতের নালি কেটে আত্মহত্যা করেছিল। সেখানে একটা সুইসাইড নোটও লেখা ছিল, যেখানে বলা হয়েছিল আমি আমার জীবনের প্রতি বিরক্ত হয়ে গেছি, তাই আমি নিজেই সুইসাইড করলাম। এখানে ডক্টর আসার পরে আমিশার লাশটা ভালো করে দেখে এবং বলে তার মাথার পেছনে একটা চোট রয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পরেই জানা যাবে হয়তোবা তার মাথার চোটের কারণেই তার মৃত্যুটা হয়েছে, আর এটা কোনো সুইসাইড নয়, এটা মার্ডার। তাকে সুইসাইড দেখানোর জন্য এমনটা করা হয়েছে। তার হাতের যে ইনজুরিটা ছিল সে যেহেতু ডান হাতি ছিল, তাই তার হাতের ক্রসটা লেফট থেকে রাইট সাইডে আসার কথা, কিন্তু সেটা রাইট থেকে লেফট সাইডে এসেছে। আর রক্ত যতটা পড়ার কথা ছিল ততটাও পড়েনি, তাই মনে হয় এই কাঁটাটা মৃত্যুর পরে দেওয়া হয়েছে।
ছাড়া ক্ষতটাও অনেকটা শার্প ছিল এবং গভীর ছিল, যেখানে একটা মানুষ নিজের হাতে এরকমভাবে আঘাত করতে গেলে এতটা শার্প এবং গভীর হয় না। সেখানে বার্মা আমিষার প্রতিবেশীর সাথে কথা বলে। সে জানায় আমিষার মা এবং দাদি রয়েছে। সেখানে সেই নেইবার তাকে আরও বলে যে আমিষা আজকে তাড়াহুড়ো করে এসেই বলেছিল সে 30 মিনিটের মধ্যে কোথাও চলে যাবে। পরে সেখানে আমিষার তারা একটা ডেট চার্ট খুঁজে পায়, যেটার ভিতরে লেখা ছিল 11 তারিখ থেকে 15 তারিখের একটা জয়পুর ট্রিপে সে যেতে চাচ্ছিল। তারা জয়পুর সেই ডেট চার্টের নিচে অর্জুন চৌহান নামের একটি নামও লেখা ছিল। তারা সেখানে ঝাপসাভাবে আর কিছু লেখা ছিল, যেটা ছিল যে আরও অনেক মেয়ে মারা যাবে, আরও অনেক ডেড বডি খুঁজে পাওয়া যাবে। বার্মা বুঝতে পারে না এর মানে কি। তখনই জয়পুরে যে ফ্লাইটে আমিষা যেতে চাচ্ছিল সেই ফ্লাইটটার ভেতরে কতজন সিঙ্গেল মেয়ে যাচ্ছিল যাদের বয়স 15 থেকে 21 বছর, সেটা খুঁজে বের করতে বলে সবাইকে। এরপরে দেখা যায় আমিষার দাদি সেখানে চলে আসে। বার্মা তাকে জিজ্ঞেস করে যে আমিষা এখানে কি করে আসলো। আমিষার দাদি বলে তার মা তাকে টাকার লোভে বিক্রি করে দিয়েছে। সে অনেকবার চেষ্টা করেছিল আমিষার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু পারেনি। কিন্তু একদিন আগে হঠাৎ করে আমিষা তাকে কল করে আর বলে সে তার সাথে দেখা করতে আসছে। এছাড়া কথাটা বলার সময় সে প্রচণ্ড কান্না করছিল। এরপরে সাহিল বার্মাকে বলে সেই ফ্লাইটে আরও 25 জন এরকম সিঙ্গেল মেয়ে ছিল যাদের বয়সটাও একই রকম। বার্মা বলে এদের মধ্যে 17 বছর এবং 15 বছর যাদের বয়স তাদের সবাইকে কল করো। অন্যদিকে জয়াকে তারা বলে যে জয়পুরে যে ফ্লাইটটা ল্যান্ড হবে সেখানে সব মেয়েদের যেন তারা জিজ্ঞাসাবাদ করে। পুলিশ দ্রুত সেখানে যেতে থাকে। এদিকে জয়পুরে একটি রিসোর্টে একজন এমএলএর ছেলে সানি আসে। সে তার বন্ধুবান্ধবদের সাথে এখানে আসে ব্যাচেলার পার্টি করার জন্য। এইদিকে জয়াকে দেখা যায় পুলিশ নিয়ে এসে এয়ারপোর্টে পৌঁছে গেছে, কিন্তু সেই মেয়েদের তারা খুঁজে পায় না। অন্যদিকে দেখা যায় একটি গাড়িতে 5 থেকে 6 জন মেয়েকে নিয়ে যাচ্ছে কেউ। বার্মা আবারও তার হায়ার অফিসারের সাথে কথা বলে আর বলে এই কেসটা যতটা সোজা মনে হচ্ছে ততটা সোজা নয়। এই কেসটা হয়তোবা হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে জড়িত। এছাড়া আমিষা, আজমা এবং তারা 3 জন মার্ডার কেসে একই সাথে জড়িত রয়েছে। 3 জনের পেছনেই একটাই হাত রয়েছে। আর সেই হাতটা যদি আমরা খুঁজে বের করতে পারি, আমরা অনেক মেয়েকেও খুঁজে বের করতে পারবো, যাদের জীবন বাঁচাতে পারবো। সবকিছু শোনার পরে সেই হায়ার অফিসার বার্মাকে এই কেসটা নিয়ে ভালোভাবে ইনভেস্টিগেশন করার পারমিশন দেয় আর মেয়েগুলোকে উদ্ধার করতে বলে। এরপরে দেখা যায় গৌরব এবং অর্জুনকে। গৌরব তার জন্য টাকাগুলো প্যাক করছিল, যেখানে সে বলে সব খরচ বাদ দিয়ে এবার এই কত টাকায় এসেছে, এছাড়া পরের প্যাকেজে আরো ভালো টাকা সে তাকে দিতে পারবে। দেখা যাচ্ছিল সেখানে অর্জুন কিছুটা খুঁড়িয়ে চলছিল, এছাড়া সে প্রচন্ডভাবে কাশছিল। অন্যদিকে তার মুখটা কখনোই ভালোভাবে বা ক্লিয়ার করে দেখানো হয়নি। এদিকে সেই টিনেজ মেয়েগুলোকে আনিকা নামের একটি মেয়ে ক্যাফেতে নিয়ে কিছু খাওয়ায়। তখনই তারা বলতে থাকে আমরা অডিশনে যাব না, বাড়িতে যাব। কিন্তু অনিকা তাদের বোঝাতে থাকে একদিন মাত্র সময় লাগবে, তারপরেই তাদের জীবনটা পাল্টে যাবে। এভাবে বাচ্চাদের মতো করলে হবে না। তখনই অন্য একটি মেয়ে সে বলে তার বমি আসছে, সে ওয়াশরুমে যেতে চায়। বমির কথা বলে মেয়েটি ওয়াশরুমে চলে যায়। এই মেয়েটির নাম ছিল রিমঝিম। রিমঝিম তার কাছে তার মোবাইলটি লুকিয়ে রেখেছিল। সেখানে আসার পরে সে তার বাবা মাকে কল করে, কিন্তু সেটা বন্ধ ছিল। অন্যদিকে সাহিল সেই মেয়েগুলোর নাম্বার ডায়াল করেছিল। ঠিক তখনই সে রিমঝিমের নাম্বারও ডায়াল করে এবং রিমঝিমের সাথে কথা বলে। রিমঝিম বলে সে জানে না কোথায় আছে, কিন্তু একজন আনিকা নামের মহিলা তাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে অডিশন নেওয়ার নাম করে। তখনই আনিকার সন্দেহ হয় আর সে সেখানে চলে আসে। রিমঝিম ফোনটা কেটে দেয়। আনিকা বুঝতে পারে রিমঝিমের কাছে ফোন ছিল, তাই সে তার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। সাহেল সাথে সাথে বার্মাকে কল করে। বার্মা আর সঞ্জনা চলে এসেছিল জয়পুরে। সে পুলিশ স্টেশনে জয়ের সাথে দেখা করছিল। জয়াও এসব কিছু শুনতে পারে। তখনই সাহিল বলে সেই নাম্বারটার লোকেশন তারা তাদের সেন্ড করছে। অন্যদিকে তারা সেখানেই যেতে শুরু করে। দিকে সুইমিং পুলে বান্টি এবং আরও একজন ছেলেকে দেখা যায় কথা বলতে। সেখানে সেই ছেলেটি বলে আমার এই সব কিছু ভালো লাগছে না, আমি চলে যাব। বান্টি বলে মন খারাপ করো না, আজকে রাতে সানির পক্ষ থেকে আমাদের সবাইকে একজন মেয়ে উপহার দেওয়া হবে। এটা শুনে সেই ছেলেটি চমকে যায়, বলে এটা তো একটা রেপ, আর মেয়েগুলোর বয়স যদি 15-16 বছর হয় তাহলে সেটা অবশ্যই একটা ক্রাইম। আমি আমার ক্যারিয়ারটা এভাবে হুমকির মুখে ফেলতে পারবো না, আমি চলে যাব। কিন্তু বান্টি তাকে বোঝায় আর বলে সানি রেগে গেলে আমাদের এখানে মেরে ফেলতে পারে, চুপচাপ যা বলে শুনে যাও। অন্যদিকে আনিকা রিসোর্টে নিয়ে আসে সেই মেয়েগুলোকে এবং একটি লোককে অনেকগুলো টাকা দেয়। আনিকা সবাইকে বলে প্রত্যেকে এক একটি রুমে চলে যেতে এবং রুমের দরজাগুলো যেন খুলে রাখায়, কারণ কিছুক্ষণ পরেই তাদের অডিশন নেওয়া হবে। আর অডিশনের জন্য তাদেরকে রেডি করানোর জন্য, ড্রেস আপ করানোর জন্য বারবারই এই ঘরে যাওয়া আসা করতে হবে। সবাই ভয় পেয়ে যায়, বলে তারা এক রুমে থাকতে চায় না। কিন্তু আনিকা তাদের ধমকে সেই রুমগুলোতে পাঠিয়ে দেয় এবং বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। এরপরে বার্মা এবং তার টিমকে দেখা যায় সেই ক্যাফেতে চলে আসে।
এবং সেই ব্যাপারে জিজ্ঞেস করে। ক্যাফের লোকটি বলে হ্যাঁ, একজন মহিলা 5-6 জন বাচ্চা মেয়েকে নিয়ে এখানে এসেছিল। তারপরে তারা কাঁচা রাস্তায় এদিকে গেছে, কিন্তু এইদিকে আশেপাশে কোনো হোটেল নেই। বার্মা ভাবতে থাকে যদি হোটেল না থাকে তাহলে তারা কোথায় গেল। তখনই সেই ক্যাফের লোকটি বলে কিন্তু 2টো রিসোর্ট আছে। বার্মা ভাবে হয়তো তারা সেই রিসোর্টেই গেছে, তারা সেখানে যেতে শুরু করে। অন্যদিকে রাতের বেলায় ড্রিঙ্কস করে বান্টি সানির বন্ধুরা প্রত্যেকে এক একটি মেয়ের ঘরে ঢুকে যায়, কিন্তু সেই ছেলেটি যেতে চায় না, তাকে জোর করে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। আর প্রত্যেকটা ছেলেই সেখানে যাওয়ার পরে সেই মেয়েগুলোকে রেপ করার চেষ্টা করে, শুধুমাত্র সেই ছেলেটা বাদে। কিছুক্ষণ পরেই সেই রিসোর্টে বার্মা এবং তার টিম চলে আসে এবং সেই মেয়েগুলোকে উদ্ধার করে নেয়। এছাড়া আনিকা এবং সানি বার্মা সহ সবাইকে অ্যারেস্ট করে নেয়। কিন্তু দেখা গিয়েছিল সে অনিকাকে অ্যারেস্ট করার আগে অনিকা কল করে ফেলেছিল গৌরবকে। গৌরব যখন এটা জানতে পারে সে কল করে অর্জুনকে এবং তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। এছাড়া অর্জুন সেখান থেকে যাবার আগে তার ফিঙ্গারপ্রিন্টগুলো খুব ভালো করে ক্লিয়ার করে যায়। এছাড়া তার রুমটা সে ক্লিন করার পরে চাবিটা সেখানেই রেখে বের হয়ে পড়ে এবং একটি অটো নিয়ে কোথাও যেতে শুরু করে। অবশেষে সকালবেলায় সে একটি বাস স্ট্যান্ডে পৌঁছে যায় এবং সেখানে তার পোশাক এবং মোবাইল সিম সহ বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় ফেলে রেখে সে আবারও কোথাও যেতে শুরু করে। অন্যদিকে গৌরবকে পুলিশ ধরে ফেলে। এরপরে অর্জুন একটি গাড়ি রেন্টে নিয়ে কোথাও যেতে থাকে। অন্যদিকে গৌরব বলে এর কিছুই সে জানে না, এই পুরো বিষয়টা অর্জুন হ্যান্ডেল করে। অর্জুনের একটা স্কেচ তারা তৈরি করে এবং সেটা সব জায়গায় ছাপিয়ে দেওয়া হয়। এরপরে তারা ভাবতে থাকে যে অর্জুন জয়পুরে কিভাবে এসেছিল এবং কিভাবে যেতে পারে। প্রথমে সবাই ভাবে হয়তো সে ফ্লাইটে এসেছে, কিন্তু ফ্লাইটে জয়পুরে যাওয়ার 2 দিনের যে টিকিট ছিল সেখানে কোথাও অর্জুনের নাম ছিল না, হয়তোবা সে অন্য কোথাও গেছে। বার্মা বলে হয়তোবা সে ফ্লাইটেই আসেনি, গাড়ি করে গেছে। আমাদের রোডগুলো চেক করা উচিত, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সব জায়গায় অর্জুনের ছবি লাগিয়ে দাও। তারার খুনিকেও তারা খুঁজে পেয়ে গেছে, যার নাম ছিল জেরেমি জনসন, যে ছিল একজন বিদেশি ক্লায়েন্ট। সে তারার সাথে সময় কাটাতে এসেছিল আর গৌরব সেটার ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু টর্চার করতে যেয়ে জেরেমি তাকে মেরে ফেলে। এরপরে গৌরব কেসটাকে ভিন্ন দিকে ঘোরানোর জন্য তারার গলায় গুলি করে লাশটা ফেলে দেয়। দেখা যাচ্ছিল গৌরব ছোটখাটো একটা বিজনেস করত, কিন্তু তার পাশাপাশি ছোটখাটো একটা ক্লাব সে চালাতো, রিচ বয় ক্লাবস। সেই ক্লাবের মেম্বারদের ভার্জিন মেয়েদের ছবি দেখে তাদের নিলামে ওঠানো হতো, আর এই মেয়েগুলোকে সাপ্লাই করত অর্জুন। সেখানে জয়া বলতে থাকে আসলে ব্যাচেলার পার্টিতে ভার্জিন মেয়েদের সাথে সময় কাটানো এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। এদিকে অফিসে আসার পরেই সাহিল তাকে বলে তারা প্রিয়া নামের একটি মেয়েকে অ্যারেস্ট করেছে, যেখান থেকেও আরও তারা 2 জন টিনেজ মেয়েকে খুঁজে পেয়েছে যারাও অর্জুনের হয়েই কাজ করত। পরে অর্জুনকে ধরার জন্য আবারও সেই নাইট আউল বারের আশেপাশে সিসিটিভি ক্যামেরা দেখতে পায় তারা, যেখানে অনেকগুলো গাড়ি যাতায়াত করছিল, কিন্তু একটা গাড়ির সন্দেহ হয় বার্মার, কারণ সেই গাড়ির পেছনে লাইটটা বারবার ফ্লিক করছিল। সাহিল বলে গাড়ির যখন ব্যালাস্টের প্রবলেম হয় ঠিক তখনই এই পেছনের লাইটগুলো ফ্লিক করে, আর এই ব্যালাস্টের প্রবলেমটা ছিল রিজনের গাড়িতে। যখন আমরা তার নাম্বার থেকে ফোন করেছিলাম গাড়ির মেকানিক বলেছিল তার গাড়িতে এই সমস্যাটা ছিল, সে সেটা ঠিক করতে দিয়ে এসেছিল। ঠিক তখনই রিজন যে সেই দিন গ্রামে গিয়েছিল সেই টাইমটা তারা সেট করে। দেখা যায় রিজন তাদের মিথ্যে বলেছিল, সে 4 তারিখে গ্রামে যায়নি, সে গ্রামে গিয়েছিল 5 তারিখে, কারণ 4 তারিখে যে সময়টা ট্রেনের কথা বলেছিল ওই সময় কোনো ট্রেনই ছিল না। এরপরে তারা সেই গ্যারেজে ফোন করে, সেখানে গ্যারেজ মেকানিক তাদের জানায় 4 তারিখ রাত 4টায় অর্থাৎ 5 তারিখ ভোরে রিজওয়ান তার গাড়ি নিয়ে সেখানে এসেছিল গাড়ি ঠিক করানোর জন্য। তখন বুঝতে পারে রিজওয়ান তাদের মিথ্যে বলেছে এবং রিজওয়ান অনেক কিছু লুকিয়েছে, তাদের তারা ধরতে যায়, কিন্তু রিজওয়ান সেখান থেকে পালানোর চেষ্টা করে। অবশেষে বার্মা তাকে ধরে নিয়ে আসে এবং টর্চার করে। টর্চারের পরে অবশেষে রিজওয়ান মুখ খোলে, সে বলে 3 তারিখ সকালে আজমা আমাকে দেখা করতে বলে। ডক্টরের কাছ থেকে আসার পরে আজমা আমাকে বলে আমি আমার ক্লায়েন্টের ল্যাপটপে কিছু একটা দেখেছি, যেখানে আমাকে মুখ বন্ধ করার জন্য 10,000 টাকা দিয়েছে, কিন্তু আমি এই পেশা থেকে বের হওয়ার জন্য একটা রাস্তা পেয়ে গেছি। রিজওয়ান জিজ্ঞেস করে সেই ক্লায়েন্ট কি অর্জুনের ছিল? আজমা বলে না, সে আমার প্রাইভেট ক্লায়েন্ট ছিল। রিজওয়ান বলে তুমি এসব কথা বাদ দাও, এতে আমরা আরো অনেক বিপদে পড়ে যাব। তখন আজমা তাকে বলে তুমি গ্রাম থেকে ফিরে আসো, তারপর আমরা প্ল্যান করব কি করা যায়। এরপরে 4 তারিখে যখন আমি স্টেশনে যাই গ্রামে যাওয়ার জন্য দুপুরে, ঠিক তখন আমাকে অর্জুন কল করে আর বলে তার হয়ে একটি কাজ করতে হবে। তাকে একটা মেয়ে ব্ল্যাকমেল করে টাকা নিতে চাইছে, সেই মেয়েটাকে থ্রেট দিতে হবে। আজকে রাতে যেন সে নাইট ওল ক্লাবে চলে আসে। প্রথমে রিজন বলেছিল সে গ্রামে যাবে, এসে কাজটা করবে, কিন্তু অর্জুন তাকে জোর করায়। অবশেষে রিজন রাজি হয়। রিজন বলে আমি আসলে বুঝতে পারিনি অর্জুনকে যে
ব্ল্যাকমেল করছিল সে আমিষাই ছিল। আমি ভেবেছিলাম সে অন্য কেউ, কারণ আমিষাও আমাকে বলেছিল যে ক্লায়েন্টের সাথে সে দেখা করেছিল সে তার প্রাইভেট ক্লায়েন্ট ছিল। আমি যখন সেই রাতে নাইট ক্লাবে যাই তখনই সেখানে আমি আমিষা এবং ইরফানকে দেখতে পাই। তাদের দেখে আমি অবাক হয়ে যাই। তারা বলে সেখানে সে একজন ক্লায়েন্টের সাথে মিট করতে এসেছে। আমি তখনও বুঝতে পারিনি যে অর্জুন আজমাকেই থ্রেট দিতে বলেছে। ঠিক তখনই সেখানে অর্জুন চলে আসে আর নাইট ক্লাবের সব লোকগুলোকেই সেখানে মেরে ফেলে। আমাকে গানটা ধরিয়ে দিয়ে আজমাকে গুলি করতে বলে, বারবার বলে শ্যুট করার জন্য। যখন আমি শ্যুট করছিলাম না তখন সে তাকে শ্যুট করে বসে। আজমা মারা যাওয়ার পরেই অর্জুন আজমার মোবাইলটা খুঁজে বের করে। এরপরে আমাকে তার সাথে নিয়ে যায় এবং তার গাড়ি দিয়ে আমাকে নিয়ে যেতে থাকে কোথাও। এরপরে অর্জুন কোথা যে গাড়ি থেকে নেমে গেছে আমি টের পাইনি। আমি কিছুটা অজ্ঞান হয়ে গেছিলাম। এরপরে জ্ঞান ফেরার পরেই আমি গাড়িটা পিন্টুর গ্যারেজে দিয়ে সেখান থেকে আমি স্টেশনে চলে যাই। এরপরে সেখান থেকে ট্রেনে বাড়ি চলে যাই। বার্মা বলে অর্জুন সবাইকে মেরে ফেললেও তোমাকে কেন মারলো না? রিজন বলে সেটা আমি বলতে পারবো না। বার্মা ভাবে আজমা কি জানতো না যে ক্লায়েন্টের সাথে সে মিট করছে সে অন্য কেউ নয় অর্জুনই। যদি জানতোই তাহলে তো অবশ্যই সে রিজনকে বলতো। সে রিজনকে বলেছিল সে তার প্রাইভেট ক্লায়েন্টের সাথে মিট করেছে, কিন্তু এমনটা কেন হলো? বার্মা বলে আমার মনে আরো একটা খটকা লাগছে। যদি সে আজমাকে মারতেই চাইতো তাহলে রিজনকে কেন বলেছিল শুট করার জন্য? এছাড়া তার হার্টের মধ্যে একেবারে ঠিকঠাক কেন গুলি করলো সে? এছাড়া যদি আজমাকে অর্জুনের মারারই হতো যখনই সে ল্যাপটপে ছবিটা দেখেছিল অর্থাৎ 3 তারিখে, সেই দিন সকালেই মেরে ফেলতে পারতো। তাকে আজমাকে ছেড়ে দেওয়ার পরে কেন আবার 4 তারিখে নাইট ক্লাবে এসে এতগুলো লোককে মারার পর তাকে মারলো? বার্মা ভাবে হয়তোবা অর্জুন আজমাকে পছন্দ করে ফেলেছিল, সে তাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। কিন্তু যখনই আজমা তাকে ধোকা দিয়েছিল এই কথাটা বলে অর্থাৎ ব্ল্যাকমেল করে, তখনই সে তাকে মেরে ফেলে। বার্মা তার থিওরিতে আরো নিশ্চিত হয়ে যায়, কারণ অর্জুন প্রথমে নিজে গুলি করতে পারেনি। সে রিজনকে বলেছিল গুলি করার জন্য। সে বুঝতে পারে যে অবশ্যই অর্জুন আজমাকে পছন্দ করে ফেলেছিল, এই জন্যই ভালোবাসার মানুষকে নিজে মারতে পারেনি। প্রথমে সে রিজনকে মারতে বলেছিল, রিজন না পারলে অবশেষে সে গুলি করে। পরে সঞ্জনা এবং সাহিল অফিসে আসে আর বলে গৌরব ছাড়া এই পর্যন্ত অর্জুনকে কেউ দেখেনি, অনিকা প্রিয়া কেউ না, এমনকি কোনো বাচ্চা মেয়েও না। অন্যদিকে সাহিল বলে জয়া কল করেছিল, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, ফ্লাইট সব জায়গায় তারা চেক করেছে, অর্জুন চৌহান নামের কোনো টিকিটই বুক করা হয়নি। সাহিল এবং সঞ্জনা বলে আসলে রিজওয়ান অর্জুনের অনেক বড় একজন লোক, তার ডান হাত বলা যেতে পারে, কারণ এই রিজওয়ানই প্রত্যেক মাসে 4 লাখ টাকা প্রিয়াকে সেন্ড করত, যে এই টাকাগুলো দিয়ে সেই মেয়েগুলোকে দেখাশোনা করত, তাদের ট্রেন করত, তাদের পোশাক আশাক এবং সব কিছুর খরচ ওঠাতো। সেই মেয়েগুলোর সাথে কথা বলে জানা যায় সেই মেয়েগুলো যখন প্রস্টিটিউটের কাজ করত সেখান থেকে তারা বিশাল পরিমাণ একটা টাকা পেত, আর সেই টাকার বিজনেসই করত অর্জুন। অর্থাৎ এই মেয়েরা যে টাকাগুলো আর্ন করত সেখান থেকে একটা অংশ অর্জুন নিজের কাছে নিয়ে নিত, আর প্রত্যেক মাসে এই মেয়েগুলো যে টাকাটা ইনকাম করত সেই টাকাটা কোরিয়ারে আসতো, কিন্তু সেটা আসতো রিজনের নামে। আর রিজন সেখান থেকে 4 লাখ টাকা প্রিয়ার গাড়িতে রেখে আসতো, যার ফলে তাদের একজনের সাথে আরেকজন দেখা করার প্রয়োজনই হতো না। তখনই ভার্মা বুঝতে পারে যে অর্জুন রিজনকে কেন মারেনি, কারণ সবার সাথে কন্ট্যাক্ট ছিল রিজনের। রিজন ছিল একজন মিডলম্যান, যে হারিয়ে গেলে অর্জুনের বিজনেসটাই হয়তোবা হারিয়ে যেত। ভার্মা বুঝতে পারে প্রত্যেক মাসে পার্সেলে করে রিজনের কাছে যে টাকাটা আসতো সেখান থেকে 4 লাখ টাকা সে প্রিয়াকে দিত, কিন্তু বাকি টাকাটা অবশ্যই সে অর্জুনকে দিত, কিন্তু এই কথাটা সে বলেনি। আবারও ভার্মা রিজনকে টর্চার করে এবং জিজ্ঞেস করে সে অর্জুনকে কিভাবে টাকা পাঠাতো। রিজন বলে সে একটি কোরিয়ারে পাঠাতো ডাক বাক্সের মাধ্যমে, কিন্তু সেটার ঠিকানা প্রত্যেকবার ভিন্ন হতো, কিন্তু গতবার যে ঠিকানাটা দিয়েছিল সেটা তার মনে ছিল, কারণ পরপর 2 মাস একই ঠিকানায় এসেছিল। সেই ঠিকানাটা বলে, ভার্মার সাথে সাথেই সেই ঠিকানায় চলে যায়, কারণ এই ঠিকানাটা ছিল রাজীবের। ভার্মা রাজীবকে জিজ্ঞেস করে অর্জুন চৌহানকে, সে বলে সে তার শালা এবং পাশের রুমেই সে রয়েছে। দেখা যাচ্ছিল সেই অদ্ভুত লোকের নামটাই ছিল অর্জুন চৌহান। তাকে পুলিশ ধরে, কিন্তু অর্জুন বলে আমাকে কেন ধরছেন, আমি একজন থিয়েটার আর্টিস্ট, আপনারা এভাবে আমাকে নিয়ে যেতে পারেন না। ভার্মা অবাক হয়ে যায় যে পুরোপুরিভাবে ধরা পড়ে যাওয়ার পরেও একটা লোক এভাবে কি করে কথা বলে। এরপরে অর্জুনের রুমে তারা একটি মোবাইল এবং অনেকগুলো সিম কার্ড পায়, যেখানে প্রত্যেকটা অ্যালফাবেট আকারে ভাগ করা ছিল। সেখানে ভার্মা একটা সিম কার্ডে কল করতে বলে, যেখানে জানা যায় এই সিমগুলো ছিল অর্জুনের। অপর পাশের লোকটি বলে এই লোকটার নাম ছিল অর্জুন, যে এই সিম কার্ড অর্থাৎ এই নাম্বার থেকে কয়েকবার তাকে কল করে গাড়ি রেন্টে নিয়েছিল। ভার্মা এরপরে অর্জুনের সেক্রেটারি মারিয়াকে ডাকে এবং জিজ্ঞেস করে যে অর্জুন 3 থেকে 4 তারিখ পর্যন্ত এখানে ছিল কিনা। মারিয়া বলে সে শুধু 3 থেকে 4 তারিখ নয়, গত 2 মাস ধরে এই রুমের ভিতরেই ছিল, সে বাইরে যায় না, খুবই অদ্ভুত টাইপের লোক। তখনই ভার্মার সন্দেহ হয় যে এই অর্জুন তাদের আসল টার্গেট হতেই পারে না,
হয়তোবা কেউ তাকে ফাঁসাচ্ছে। যে অর্জুন এত সতর্ক, যাকে গৌরব ছাড়া এখন পর্যন্ত কেউ দেখেনি, সে সিম কার্ড এবং মোবাইলগুলো এভাবে কি করে রাখলো এত খোলা জায়গায়? তখনই সেখানে অর্জুনের বোন আরতি চলে আসে এবং বলে, এটা কি হচ্ছে, আপনারা অর্জুনকে কেন ধরেছেন? আমি আমার লয়ের সাথে কথা বলবো। ঠিক তখনই সেখানে তার ব্যাগটা পড়ে যায়। অন্যদিকে আরতি ছিল রাজীবের ওয়াইফ। আরতি রাজীবকে বলে, তুমি লয়ারকে কল করো। অফিসে আসার পরে ভার্মা ভাবতে থাকে হয়তোবা তারা কোনো কিছু একটা মিস করে যাচ্ছে, অবশ্যই কিছু একটা মিস করে যাচ্ছে। ঠিক তখনই তার মনে পড়ে অফিসে রাজীবকে সে পাকপাক নামের একটা শব্দ উচ্চারণ করতে দেখেছে, আর এই কথাটা বলেছিল গোবিন্দ, যে শ্যুট করার সময় শ্যুটার পাকপাক বলেছিল। দেখা যায় তারা আবারও রাজীব এবং আরতির সাথে দেখা করে, যেখানে আরতিকে ভার্মা বলে, আপনি জয়পুর কেন গিয়েছিলেন? আরতি বলে, আমি জয়পুর যাইনি। তখনই তার গাড়ির সিসিটিভি ফুটেজ দেখানো হয়, যে গাড়িতে করে সে জয়পুর গিয়েছিল। আরতি বলে, হ্যাঁ জয়পুর গিয়েছিলাম, সেটা আমার পার্সোনাল ম্যাটার। অর্থাৎ সেই অর্জুন চৌহান আর কেউ নয়, এই আরতি। আরতি সেদিন গাড়ি রেন্টে নিয়ে সেখান থেকে জয়পুর থেকে মুম্বাই চলে এসেছিল, আর আস্তে আস্তে তার কয়েকদিন লেগে যায়। তখনই ভার্মা তাকে বলে, আমাদের কাছে আরো অনেক প্রমাণ রয়েছে। অবশেষে আরতি বাধ্য হয়ে মুখ খোলে। সে বলে, ছোটবেলা থেকেই তাকে হোস্টেলে দেওয়া হয়েছিল, সেখানে এক প্রকার সে টর্চারের শিকার হয়েছে, যেখানে ছেলেরা তাদের টর্চার করত। এই জন্য সে ছেলেদের প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল এবং একটা সময় সে লেসবিয়ান হয়ে যায়। আর এই কথাটা যখন তার বাবা জানতে পারে, তখন সে তাকে ঘৃণা করতে শুরু করে। এরপরেই তার বাবা যখন জানতে পারে তার একজন মিস্ট্রেস অর্থাৎ দেহরক্ষী তার ঘরে ছেলে হয়েছে, সে তাকে বিয়ে করে নেয়। আর সেই ছেলেটাই ছিল অর্জুন চৌহান। আর সেই রক্ষিতার ঘরের ছেলেকে সে তার সব সম্পত্তি লিখে দিয়ে যায়, আর আমাকে করে রেখে যায় এই কোম্পানির একজন এমপ্লয়ি। আমার সৎ ভাই অর্জুন, সে মানসিকভাবে অসুস্থ, তারপরেও এই সব কিছুর মালিক সে। অন্যদিকে আমি সব দিকে পারফেক্ট হওয়ার পরেও এই কোম্পানির একজন শুধুমাত্র কর্মচারী। আর আমার বাবা রাজীবকে ঘুষ দিয়েছিল, সে বলেছিল, আমার লেসবিয়ান মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি সম্পত্তির ভাগ পাবে। রাজীব লোভের বশে আমাকে বিয়ে করে, কিন্তু এরপরে সে কিছুই পায়নি। অন্যদিকে আমারও টাকার প্রয়োজন ছিল, তাই বাধ্য হয়ে এই পেশাটা আমাকে বেছে নিতে হয়েছে। অর্জুনের নামে এই বিজনেসটা আমি চালিয়েছি। তখনই ভার্মা পুরো ঘটনাটা বলতে থাকে। আসলে আজমাও মেয়েদের সাথে থাকতে ভালোবাসত। এটা যখন অর্জুন জানতে পেরে যায়, অর্থাৎ আরতি, তখন সে আজমাকে প্রাইভেট নাম্বার থেকে কল করে এবং তাকে সময় কাটাতে বলে। অন্যদিকে আজমা সেই দিন তার ল্যাপটপে তারার ডেড বডির ছবিটা দেখে ফেলে। আজমাকে সাবধান করে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে আরতি, কিন্তু সে পরে বুঝতে পারে যে আজমা তাকে ব্ল্যাকমেল করছে। এই জন্যই আরতি পরে কল করে রিজওয়ানকে এবং তাকে সেই নাইট ক্লাবে যেতে বলে। এরপরে সে নিজে চলে যায়, সবগুলো লোককে মেরে ফেলে, সাথে আজমা এবং ইরফানকেও। আজমাকে মেরে ফেলার আগেই সেই দিন সকালেই আমিশার নাম্বার থেকে সে তোমাকে কল করেছিল, মেসেজ দিয়েছিল ব্ল্যাকমেল করার জন্য, আর তুমি তড়িঘড়ি করে ভুলে সেই নাম্বার থেকে রিপ্লাই দিয়েছ। আর সেই নাম্বারের লোকেশনটা আমরা ট্রেস করেছি, যেটা ছিল তোমার বাড়ির আশেপাশে। এরপরে যখন তুমি জানতে পেরে যাও যে আমরা আমিশার সাথে দেখা করেছি, তখন তুমি রাতে তার ফ্ল্যাটে যাও এবং তাকে মেরে ফেলার চেষ্টা করো। কিন্তু ধস্তাধস্তির একটা সময় আমিশা মাথায় আঘাত পায় এবং সেখানেই সে মারা যায়, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি। তাই তার হাতে আঘাত দিয়ে তুমি সেটাকে সুইসাইড প্রমাণ করার চেষ্টা করো, কিন্তু সেখানে ধস্তাধস্তির সময় তোমার চুলের একটা অংশ আমিশার হাতে লেগেছিল, যেটা আমরা ডিএনএ টেস্ট করেছি, যেটাও তোমার সাথে 100% ম্যাচ করে গেছে। এছাড়া আমিশার বাড়ি থেকে আসার সময় তুমি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ো, যেখানে তুমি তোমার সাইকেলে করে আসছিলে। যে সাইকেলটা কেনার সময় তুমি তোমার ক্রেডিট কার্ডে বিল পে করেছিলে। যে গানটা দিয়ে তুমি শুট আউট করেছিলে সেই নাইট ক্লাবে, সেই গানটাও তোমার বাবার নামে রেজিস্টার করা ছিল। সবকিছু শোনার পরেও আরতি তেমন কোনো অপরাধ বোধই তার মনের ভেতরে জাগে না। এরপরে একটা সময় সে ভার্মাকে ধাক্কা দিয়ে ছাদের উপরে চলে যায় আর বলে, আমি জেলে যেতে পারবো না। জেলে কি পরিমাণ মেয়েদের সাথে টর্চার হয় সেটা আমি জানি, আর সেই জিনিসটা আমি ফেস করতে পারবো না। এটা বলেই সে সুইসাইড করে। অফিসে আসার পরে ভার্মাকে সঞ্জনা জিজ্ঞেস করে, আপনি আরতিকে সন্দেহ করলেন কি করে? তখন সে বলে, অর্জুনকে ধরার জন্য যখন আমরা অফিসে গিয়েছিলাম, তখন হঠাৎ করে আরতির ব্যাগটা পড়ে যায়, সেখানে সবগুলো জিনিস ওঠাতে আমি তাকে সাহায্য করি। তখনই সেখানে আমি একটি ম্যাচ বক্স দেখতে পাই, যেটা জয়পুরের একটা লোকাল ব্র্যান্ড ছিল, অর্থাৎ যে জয়পুরে যায় সেই সাধারণত এই ম্যাচেস বক্সগুলো কিনবে। এরপরে অফিসে আসার পরে সেই ছেলেটা যখন আমার সিগারেট জ্বালিয়ে দিচ্ছিল, তখনই আবারও আমার ম্যাচের কথা মনে পড়ে। এরপরে আমি বুঝতে পারি যে আরতি আমাদের প্রাইম সাসপেক্ট। এরপরে ডিএনএ ম্যাচ হয়ে যায় আর সেই সিসিটিভি ফুটেজ, সব প্রশ্নের উত্তরগুলো আমি পেয়ে যাই। আর এভাবে ভার্মা আর তার টিম এই কেসটা সলভ করেছিল, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন।
আমার মুভি এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া যে কোনো প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক পেজে মেসেজ অপশন অথবা ইনস্টাগ্রাম আইডি তো রয়েছেই, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। পুরো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই পুরো ভিডিওটিতে ভুল ত্রুটি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি। তো এরপরে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।